পিওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল 6 অর্থাৎ ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ অ্যান্ড আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্ন বলেছে, আহমদ শাহ আবদালি ছিলেন এ মারাঠা, বি আফগান, সি পারসিক, ডি ইংরেজ। উত্তরটা হবে আফগান। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল 1767 খ্রিস্টাব্দ, 1780, 1790 খ্রিস্টাব্দ, 1799 খ্রিস্টাব্দ। সঠিকটা হবে অপশান ডি, 1799 খ্রিস্টাব্দ। পলাশির যুদ্ধ হয়েছিল 1709 খ্রিস্টাব্দে, 1740 খ্রিস্টাব্দে, অপশান সি 1757 খ্রিস্টাব্দে, অপশান ডি 1768 খ্রিস্টাব্দে। সঠিকটা হবে অপশান সি, 1757 খ্রিস্টাব্দে। পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল ছিলেন অপশান এ টমাস, অপশান বি দুপ্লে, অপশান সি হিউম, অপশান ডি কার্জন। সঠিকটা হবে অপশান বি দুপ্লে। 1793 খ্রিস্টাব্দে চালু হয়েছিল অপশান এ চিরস্থায়ী বন্দোবস্ত, অপশান বি রায়তালি বন্দোবস্ত, অপশান সি মহলওয়ারি বন্দোবস্ত, অপশান ডি ভাইয়াচারি বন্দোবস্ত। সঠিকটা হবে অপশান এ চিরস্থায়ী বন্দোবস্ত। বাংলার নদীপথগুলো জরিপ করে রেনেল মোট মানচিত্র তৈরি করেছিলেন অপশান এ 16টা, অপশান বি 18টা, অপশান সি 19টা, অপশান ডি 21টা। সঠিকটা হবে সোনান শব্দটি খুঁজে বের করো। বাংলা, বিহার, সিন্ধুপ্রদেশ, উড়িষ্যা। বেমানানটা হবে সিন্ধুপ্রদেশ। সত্য মিথ্যা লেখো। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল, এটা হবে সত্য। শূন্যস্থান পূরণ করো। মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, বণিক রাজা বলা হতো হবে। পরের শূন্যস্থান পূরণ করো। কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলো ঘাঁটি তৈরি করেছিল? ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলোকে কেন্দ্র করেই 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। 3-2 পলাশির লুণ্ঠন কাকে বলে? 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজ সিরাজউদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশির যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। 2 অথবা 76-এর মন্বন্তর কাকে বলে? মন্বন্তর 1176 বঙ্গাব্দে, ইংরেজি 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে যে মর্মান্তিক মন্বন্তর ঘটেছিল তা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। ফলাফল: প্রথমত, দুর্ভিক্ষের সময় অন্যাভাবে মানুষ অখাদ্য কুখাদ্য খাওয়ার ফলে বাংলায় এক মহামারীর প্রাদুর্ভাব ঘটে এবং বাংলার 1/3 মানুষের মৃত্যু হয়। দ্বিতীয়ত, মন্বন্তরে অসংখ্য কৃষক, তাঁতি, শিল্পী, কারিগর, কুম্ভকার ইত্যাদি শ্রমজীবীর মৃত্যু হয়। বাংলায় কৃষি ও শিল্প ক্ষতিগ্রস্ত হয়। এক অন্ধকূপ হত্যা সম্পর্কে কি জানো? অন্ধকূপ হত্যা ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওই রাত্রে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের রাখা হয়েছিল। পরদিন সকালে তাদের মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে উপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা ও রক্ষার জন্য যে সেনাবাহিনী গঠন করেছিল তাকে কোম্পানির সেনাবাহিনী বলা হয়। ব্রিটিশ কোম্পানি প্রথম থেকেই স্থায়ী সেনাবাহিনী গঠনের উদ্যোগ নিয়েছিল। কোম্পানি মুঘল আমলের প্রথা অনুসরণ করে নিজেদের সেনাবাহিনী বা সিপাহী বাহিনী তৈরি করেছিল। এই সিপাহী বাহিনীতে ইংরেজ ও অন্যান্য ইউরোপীয় ছাড়াও ভারতীয়দের নেওয়া হতো। উত্তর ভারতের কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো। ঔপনিবেশিক শাসনের শুরুতে জাতপাতের ধারণাকে বিরোধিতা না করার ফলে উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকরা সহজেই সেনাবাহিনীতে জায়গা করে নিয়েছিল। 1820 খ্রিস্টাব্দ থেকে ক্রমশ মারাঠা, মহীশূর অঞ্চলে পাহাড়ি উপজাতি ও নেপালি গুর্খারদেরও সেনাবাহিনীতে স্থান দেওয়া হয়। উপনিবেশিক শাসনের অন্যতম হাতিয়ার হিসাবে সিপাহী বাহিনী ছিল গুরুত্বপূর্ণ। 1880 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায়
2,50,000 সিপাহী ছিল, যার জন্য মোট রাজস্বের 40% ব্যয় করা হতো। 2 অথবা টিকা লেখো মেকলের প্রতিবেদন। থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলের প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। 5.1 ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে শর্তবিলোপ নীতিকে কিভাবে ব্যাখ্যা করবে? ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ও লর্ড ডালহৌসির শর্তবিলোপ নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্যগুলোকে কোম্পানির ওপর নির্ভরশীল রাজ্যে পরিণত করে আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন, কিন্তু লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে শর্তবিলোপ নীতি প্রয়োগ করে দেশীয় রাজ্যগুলোকে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসনের অধীনে আনতে চেয়েছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতি থেকে শর্তবিলোপ নীতিতে বিবর্তন। 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে শর্তবিলোপ নীতি প্রয়োগ করেন। শর্তবিলোপ নীতি গ্রহণে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যায় সম্ভব ভারতীয় রাজ্যগুলোকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে আনা। লর্ড ডালহৌসি একথাও ভেবেছিলেন যে দেশীয় রাজ্যগুলি কোম্পানির মিত্র, তারা ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে যথেষ্ট সাহায্য করেছে, কিন্তু এখন তাদের আর প্রয়োজন নেই। মূল্যায়ন: লর্ড ডালহৌসির শর্তবিলোপ নীতি ছিল লর্ড ওয়েলেসলির অনুসৃত অধীনতামূলক মিত্রতা নীতির স্বাভাবিক পরিণতি। অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে দেশীয় রাজ্যগুলি তাদের ক্ষীণ অস্তিত্ব বজায় রেখেছিল। লর্ড ডালহৌসি এই রাজ্যগুলোকে শর্তবিলোপ নীতি বা অন্য অজুহাতে দখলেছিলেন অথবা তাদের শর্তবিলোপ করেছিলেন। শাসন ব্যবস্থা সম্বন্ধে লেখো। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত বা দ্বিকেন্দ্রিক শাসন: মুঘল আমলে প্রাদেশিক শাসনের দুটি প্রধান বিভাগ হল নিজামত বা রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব এবং দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ও কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। কিন্তু প্রকৃতপক্ষে নবাবের প্রচুর দায়িত্ব থাকলেও তার কোনো ক্ষমতা ছিল না, অপরপক্ষে কোম্পানির প্রচুর ক্ষমতা ছিল অথচ কোনো দায়িত্ব ছিল না। প্রবর্তনের কারণ: বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের কারণ হলো বাংলার প্রশাসনিক বিষয়ে ইংরেজদের অনভিজ্ঞতা। বাংলার অর্থ বা রাজস্ব শোষণ করাই ছিল ইংরেজদের মূল লক্ষ্য। ফলাফল: 1. আর্থিক শোষণ: বাংলায় কোম্পানির আর্থিক শোষণ চরম আকার ধারণ করেছিল। 1764-65 খ্রিস্টাব্দে রাজস্ব আদায় হয়েছিল 1,13,00,000 টাকা এবং 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানি আদায় করেছিল 2,20,00,000 টাকা। মন্বন্তর: দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানি শোষণের ফলে বাংলায় 1770 খ্রিস্টাব্দে অর্থাৎ 1176 বঙ্গাব্দে 76 মন্বন্তর সৃষ্টি হয়েছিল। এতে বাংলার 1/3 লোক অনাহারে প্রাণত্যাগ করে। শেষ পর্যন্ত বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন। সমালোচনা: অনেক ইংরেজ ও নবাবের এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে রাজি নন, কারণ তখন বাংলার নবাবের হাতে কোনো ক্ষমতাই ছিল না। প্রকৃতপক্ষে সমস্ত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাই একে অনেকে মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা অর্থাৎ মাস্কড সিস্টেম বলে অভিহিত করেন। কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে নেওয়ার পেছনে কী কী যুক্তি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের বিশেষ সম্পর্ক ছিল, কারণ 1. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসনাধীন এলাকার নির্দিষ্ট আয়তন সম্পর্কে ধারণা। 2. কোম্পানি তার এলাকার জমি জরিপ করে তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় এবং 3. কোম্পানির শাসনাধীন এলাকায় কতটা জমি চাষযোগ্য তা পরিমাপ করতে চেয়েছিল। কোম্পানির জমি জরিপ: 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি মীর জাফরকে বাংলার নবাব পদে বসিয়েছিল। কোম্পানির প্রতি কৃতজ্ঞ নবাব কোম্পানিকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনায় জমিদারি দিয়েছিল।
রবার্ট ক্লাইভ তখন এই নতুন জমিদারি এলাকার মাপজোকের ব্যবস্থা করেছিলেন। 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড 24টি পরগনার জমি জরিপের কাজ শুরু করেন। তাঁর মৃত্যুর পর এই কাজ শেষ করেন হগ ক্যামেরন। 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের জমি জরিপ বিভাগের প্রধান বা সার্ভেয়ার জেনারেল পদে জেমস রেনালকে নিয়োগ করে। জেমস রেনাল বাংলার নদীপথ জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। ইজারাদারি ব্যবস্থা 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস যে নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন তাতে বলা হয়, জমির নিলামে যে ব্যক্তি বেশি খাজনা দেবে তার সঙ্গে কোম্পানির 5 বছরের জন্য জমি বন্দোবস্ত করবে। ওই ব্যক্তিকে 5 বছরের জন্য জমি ইজারা দেওয়া হতো বলে একে ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত বলা হতো। ইজারাদারি বন্দোবস্ত চালু করার কারণ ছিল নিলামের মাধ্যমে জমির ইজারা দিয়ে সর্বাধিক রাজস্ব আদায় করা, বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পূর্ণভাবে কোম্পানির স্বার্থে পরিচালিত করা, 76-এর মন্বন্তরের পর রাজস্ব ঘাটতি পূরণ করা। ইজারাদারি বন্দোবস্ত তুলে দেওয়ার কারণ, এই বন্দোবস্তে নানান রকমের সমস্যা থাকার জন্য এই ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল। এই বন্দোবস্ত তুলে দেওয়ার কারণ ছিল অনেক বাইরের লোক বেশি অর্থ দিয়ে নিজামে জমির ইজারা নিয়েছিলেন। তাদের রাজস্ব আদায়ের পরিমাণ সম্পর্কে সঠিক ধারণা ছিল না। ধার্য রাজস্ব ও আদায় করা রাজস্বের মধ্যে অনেক তফাৎ ছিল। রাজস্ব আদায় কম হওয়ার ফলে তারা ধার্য রাজস্ব পরিশোধ করতে পারত না। ইজারাদার সর্বোচ্চ রাজস্ব আদায় করার জন্য কৃষকদের ওপর অত্যাচার করত। তারা কৃষির উন্নতির দিকেও নজর দিত। ইজারাদার রাজস্ব জমা না দিতে পেরে পলাতক হতো। অথবা লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার সম্বন্ধে লেখো। উইলিয়াম বেন্টিং ছিলেন একজন উদারবাদী শাসক। ইংল্যান্ডের হিতবাদী দর্শন দ্বারা প্রভাবিত হয়ে ভারতীয় জনগণের সার্বিক উন্নতি ও মঙ্গল সাধনের জন্য তিনি শাসন, বিচার, অর্থনীতি, শিক্ষা, সমাজ সর্বত্র বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন। শাসন সংস্কার। উদারবাদী শাসক লর্ড বেন্টিংয়ের বৈষম্যের অবসান ঘটিয়ে ভারতীয়দের উচ্চ সরকারি পদ যেমন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি নানা পদে নিয়োগ করেন। বেন্টিংয়ের শাসনকালে যে আইন তৈরি হয় সেখানে বলা হয়, ব্রিটিশ কোম্পানি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণের পরিবর্তে শুধুমাত্র যোগ্যতা বিচার করবে। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির জন্য সনদ আইন প্রবর্তন করে এবং তিনি কার্যনির্বাহীদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেন। বিচার সংস্কার। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে এ সময় ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোড প্রবর্তিত হয়। ভ্রাম্যমাণ আদালত ও প্রাদেশিক আপিল আদালত তুলে দিয়ে তার পরিবর্তে এলাহাবাদের সর্বোচ্চ দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন। এছাড়া ভারতীয়দের দেওয়ানি মামলার বিচারক পদে নিয়োগ করেন। উচ্চ আদালতগুলিতে যাবতীয় কাজকর্ম ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষায় চালু করেন। অর্থনৈতিক সংস্কার। লর্ড বেন্টিংয়ের শাসনকালে কোম্পানির বার্ষিক করের ঘাটতি পূরণের জন্য তিনি কর্মচারীদের বেতনের পরিমাণ হ্রাস করেন। মাদ্রাজে রায়তালি বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে তিনি ভূমি রাজস্ব বৃদ্ধি করেন। সমাজ সংস্কার। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করে উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দেন। উত্তর ও মধ্য ভারতে সক্রিয় ঠগী দস্যুদের দমন করার জন্য কর্নেল স্লিম্যানের নেতৃত্বে বেন্টিং একটি বিশেষ বিভাগ তৈরি। এর পাশাপাশি পিন্ডারি দস্যুদেরও তিনি দমন করেন। শিক্ষা সংস্কার। প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটিয়ে লর্ড উইলিয়াম বেন্টিং আইন সচিব মেকলের নেতৃত্বে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটান। 1835 খ্রিস্টাব্দে ডাক্তারি শিক্ষার জন্য কলকাতা মেডিকেল কলেজ ও বোম্বাইতে এনফিল্ডস্টোন কলেজ প্রতিষ্ঠা করেন। এইভাবে সংস্কারক হিসাবে লর্ড উইলিয়াম বেন্টিং উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের আরও কোশ্চেন ব্যাংকের সলভেশন ভিডিও যদি আরও তাড়াতাড়ি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশানে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।